ওনার প্রোগ্রাম তো চলছে। হ্যাঁ ভাই স্যার প্রকল্পের দ্বিতীয় পর্যায়ে কর্মরত জনগণকে সমগ্রকে পরিশোধন করে রাজস্ব পেনশনান্তর করে বন্ধুতা দাবি নিয়ে আমাদের আজকে 20তম দিন। আমাদের 20তম দিনে আমাদের সঙ্গে সহমত প্রকাশ করার জন্য এসেছেন গণসংহতি আন্দোলনের মুখ্য সমন্বয়ক বিনায়ক সাথে আমার বাংলাদেশ এটি পার্টির সভাপতি বিনায়ক সাথে আমার বাংলাদেশ পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু। আমরা তাদের কথা শুনব। তার আগে আমাদের আন্দোলন কেন্দ্রীয় কমিটির সভাপতি সঞ্জিতা সরকারের মুখ থেকে আমাদের আন্দোলনের বিষয়ে সার্বিক বিষয়টা তার কাছ থেকে আমরা বলব। আসসালামু আলাইকুম। আজকে সবাইকে আসসালামু আলাইকুম। আমরা গত 28 তারিখে 28 থেকে আমাদের যাত্রা শুরু করি। আমরা প্রথম 5 দিন আমাদের অনশন কর্মসূচি করছিলাম। পঞ্চমে আমরা 1 তারিখে অনশনরত অবস্থায় যখন অভিযুক্ত যখন যাত্রা শুরু করি তখন পুলিশ আমাদের প্রেস ক্লাবের সামনে এবং কাকের মসজিদ মোড়ে
পুলিশ দ্বারা অতিরিক্ত হামলা চালায় এবং এই ন্যাক্কারজনক ঘটনা আমাদের বাংলাদেশের কোথায়। আমাদের যেটা দাবি ছিল, আমরা 2 দফা দাবি নিয়ে এখানে বসেছিলাম। সেটা হচ্ছে আমরা যারা প্রত্যেকটা প্রকল্পে যোগদান করেছি হোমওয়ার্ক পর্যায়ে, তারা আমরা যোগদানের পরই আমাদের কিছু থেকে দেখতে পাই যে আমাদের দাবি স্থানান্তর করার জন্য এখানে ব্যবস্থা করা হবে সেই মনোযোগ আছে, দুটো অনুরোধ করা আছে। আমরা যারা 18 সালে যোগদান করি নভেম্বর মাসে, ডিসেম্বর মাসে হচ্ছে আমরা অর্থ মন্ত্রণালয়ের কর্মসূচি সম্পর্কিত দেখতে পাই এবং 2020 সালে আমাদের মন্ত্রণালয় থেকে পুনরায় পরিশোধন করার চিঠি দেখতে পাই এবং সাবেক আমাদের যে প্রকল্প পরিচালক ছিলেন মিনাপালি স্যার, ওনার আমলে মিনিস্ট্রিতে আলোচনার রেগুলেশনটা আমরা হাতে পাই। সেখানে দেখতে পাই যে সার্ভে করার পরে সেই সার্ভে রিপোর্ট অনুযায়ী পদ সৃজন করা হবে। এখানে আমরা যারা আছি তারা সরকারি সার্কুলারের মাধ্যমে 3 স্তরের পরীক্ষা দিয়ে রিটেন ভাইভা এবং কম্পিউটার টেস্ট 3 স্তরের ভর্তি পরীক্ষা দিয়ে পরীক্ষা দিয়ে এবং তারপরে হচ্ছে গিয়ে ফিজিক্যাল ফিটনেস এবং পুলিশ ভেরিফিকেশনের মাধ্যমে আমাদের চাকরি হয়েছে। সেটা কথা একদম সরকারি চাকরির মতো। সেখানে আজকে চাকরির 7টা বছর অতিক্রম হয়ে যাওয়ার পরে গত 22 ফেব্রুয়ারি আমাদের মন্ত্রণালয়ের উপদেষ্টা মহোদয় যেমন সাইনাস মিশন সবার সাথে আমরা একটা আলোচনায় বসি। 6 ঘন্টা উনি আমাদের সময় দেন, তার মধ্যে স্পেশাল 2 ঘন্টা আমাদের প্রকল্প পরিচালকদের সাথে দেন। তো উনি আলোচনার এক পর্যায়ে বললেন উনি আওয়ামী লীগের আগে জানাতে জানতে চান না। আমরা একটা প্রতিবাদ করার জন্য এখানে এসেছি। আমরা আওয়ামী লীগের আবেদনা কেন হবে? আমরা যারা সরকারি কর্মকর্তা কর্মচারী আছি, যারা আমরা সরকারি চাকরি করি, তারা আমরা প্রজাতন্ত্রের কর্মচারী, তারা আমরা কখনো কোনো নির্দিষ্ট দলে যেতে পারি না। আজকে 7টা বছর ধরে চাকরি করে আমরা গ্রামীণ প্রান্তিক পর্যায়ের নারীদের মনে মনে কোথাও এক আস্থার জায়গা তৈরি করে নিয়েছি। কারণ ওনারা ঘরে বসে জানতে পারেন তখন সরকারের কোন সেবা, তখন সরকারের কোন ট্রেনিং দেওয়া হয়েছে, কত তারিখ পর্যন্ত সেটা অনলাইন অ্যাপ্লিকেশনের ডেট এবং সেই অনলাইনে যে আবেদনগুলো সেগুলো পর্যন্ত আমরা বিনামূল্যে করে দিচ্ছি। সেটা কথা ওনারা ওনাদের যত ধরনের সার্ভিস আছে, এমনকি ওনারা যারা হচ্ছে গিয়ে ওনাদের তো বয়স হয়ে গেছে, দেখা গেছে যে ওনারা হয়তো ওনাদের বাবা মা ওনাদেরকে এডুকেশনাল সাপোর্ট দিতে পারেন না, যার কারণে ওনারা শিক্ষিত হতে পারেন না। তাই বলে যে ওনাদের ইনকাম করা বা ক্ষমতায়িত ওনারা স্বপ্ন শেষ হয়ে গেছে না, তো আমরা আমাদেরকে স্বপ্ন দেখাই। আমাদের একটা অনলাইন মার্কেট প্লেস আছে যার নাম হচ্ছে লালসবুজ.com, যার মাধ্যমে হচ্ছে কিনা আমরা গ্রামের নারীদের উৎপাদিত হস্তশিল্পের জন্য পিঠা, তারপরে হচ্ছে চাল ডাল সেখানে যা কিছু আমরা বিক্রি করতেছি। স্বপ্ন দেখেই আসছি, আর 7 বছর পরে আমাদের ক্ষমতায়নের কি হবে? এই যে আমরা এখানে যারা আছি, আমরা ম্যাক্সিমাম পাবলিক বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট, এর বাহিরে যারা আছেন জাতীয় বিশ্ববিদ্যালয় কিংবা প্রাইভেট বিশ্ববিদ্যালয়, তারাও সিএসসি বলেন, ম্যাথ বলেন, ফিজিক্স বলেন, কেমিস্ট্রি বলেন, ভালো ভালো সাবজেক্টের ভাষা কাজ করে আসা। তাহলে কেন আজকে আমাদের আওয়ামী লীগের ট্যাগ দিয়ে এভাবে প্লে করে দেওয়া পায় তারা? আজকে আমরা 1 তারিখে যখন পুলিশের অতিরিক্ত হামলার মুখে বললাম, একটা নারী সংস্কার কমিশন বলেন আমাদের মন্ত্রণালয়, যে যেখানে কিনা মহিলা শিশু বিষয়ক মন্ত্রণালয়, যারা কিনা নারীদের ক্ষমতায় নিয়ে কাজ করে, যারা কিনা নারীদের স্বাবলম্বী হওয়ার ক্ষেত্রে কাজ করে, যারা কিনা নারীদের নিরাপত্তা নিয়ে কাজ করে, সেই উপদেষ্টা মহোদয় কোথায় গেল? আমরা গতকাল গিয়ে যমুনায় ওনার ইন্টারভিউ দেখেছি যে নারী নির্যাতনের জন্য ব্যবস্থা গ্রহণ করতে, আমরা যে নির্যাতনের শিকার হলাম আমাদের কেন কেউ যেতে এলেন না? আমরা আপনাকে এখনো অনুরোধ জানাচ্ছি গণমাধ্যম কর্মীদের দ্বারা, আপনাদের দ্বারা আমরা ওনাদের কাছে অনুরোধ জানাচ্ছি আপনারা আসেন। প্রধান উপদেষ্টা মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি আমরা, আপনারা আসেন। আমাদের দাবি যৌক্তিক কি অযৌক্তিক আপনারা আমাদের পেপারগুলো নিয়ে আমাদের সাথে বসেন। আমাদেরকে এভাবে করে আওয়ামী লীগের ট্যাগ লাগিয়ে বিদায় করবেন না, আমাদেরকে কর্মজীবী নারীর স্বীকৃতি দিন। আমরা আমাদের জীবনের 7টা বছর স্বর্ণালী সময় আমরা এই প্রকল্পের পিছনে ব্যয় করেছি, যেখানে কিনা এই প্রকল্পের 90% সফলতার উপরে ডিপেন্ড করে তৃতীয় পর্যায়ে নিয়ে আসতে চাচ্ছে সরকার। সেখানে আমাদেরকে বাদ দিয়ে নতুন মানুষ কেন? আমাদেরকে তো সরকার বিভিন্ন ট্রেনিং দিয়ে দক্ষ তৈরি করে আজকে এই পর্যায়ে নিয়ে এসেছে। তাহলে যে মানুষগুলো নতুন যোগদান করবে তাদেরকে এই পর্যায়ে তৈরি করার জন্য সরকারের অর্থের অপচয় হবে, সময়ের অপচয় হবে। এবং আমাদেরকে তো অলরেডি উপজেলা সবাই চেনে যে কোথায় যেতে হবে তথ্য পাওয়ার জন্য, তথ্য আপনার কাছে। তাহলে আমাদের এই পরিচয় মুছে দিয়ে আপনারা নতুন মানুষগুলো নিয়ে আসবেন, তাদেরকে এই মানুষগুলোর মনে জায়গা করে নিতে অনেক সময় লাগবে। আপনাদের কাছে আমাদের বিনীত অনুরোধ, আমাদের যেভাবে ট্যাগ লাগিয়ে বিদায় করবেন না।
আমাদের ভবিষ্যতের কথা চিন্তা করে। কারণ আমরা এখানে যারা আছি, কর্মজীবী নারী যারা আছি, তারা এই টাকাগুলো ইনকাম করে আমরা আমাদের সন্তানের পেছনে দায়িত্ব। এখানে অনেক মানুষ আছে যারা সিঙ্গেল মাদার, যারা বিধবা, যারা হচ্ছে গিয়ে ডিভোর্সি, যারা একটা বা দুটো সন্তান নিয়ে এই চাকরির উপরে নির্ভরশীল। এখানে ক্যান্সার সহ অনেক ধরনের ভোগান্তিতে আক্রান্ত লোকজন আছে যারা চিকিৎসার খরচ এই চাকরি দিয়ে করে। এইখানে 30% নিয়ে আছে অবিবাহিত, যারা এই মুহূর্তে বেকার হয়ে তার ঘরে যে তারা মানে বোঝা হবে, এই বোঝা আমরা দেশের বোঝা হতে চাচ্ছি না, আমরা সংসারের বোঝা হতে চাচ্ছি না। আমরা সত্যি ছিলাম, সংসারের সত্যি ছিলাম, আমরা আমাদের দেশের সম্পদ ছিলাম, আমরা দেশের সম্পদ হয়েই থাকতে চাই, আমরা বেকার হতে চাই না। ধন্যবাদ সবাইকে। আমি আপনাদের কাছে দুটো বিষয় একটু জানতে চাচ্ছি, যেহেতু আপনাদের এখানে এসেছি। একটা হচ্ছে যে আপনাদের এটা প্রকল্পের চাকরি। প্রকল্পের চাকরি আমরা সাধারণত জানি যে এটা শর্ত থাকে যে এটা পার্মানেন্ট করা হবে না। এটা জেনে আপনারা চাকরিতে নিয়েছেন, চাকরিতে ঢুকেছেন। এখন এটা আপনারা স্থায়ী করতে চাচ্ছেন কেন? আমরা যখন সরকারের বিভিন্ন জায়গায় এটা আলোচনা করতে যাই তখন এই প্রশ্নগুলো আসে। 1 নম্বর। 2 নম্বর প্রশ্ন হচ্ছে যেগুলো সরকারের প্রত্যেকটা নিয়োগে ব্যাপক দুর্নীতি হয়েছে। আপনাদের এই নিয়োগের ব্যাপারে অনেক কথা, অনেক প্রশ্ন উঠেছে যেটা প্রপারলি নিয়োগটা হয় না। তো এই বিষয়গুলো আমরা একটু আপনাদের কাছ থেকে জানতে চাই, তাহলে আমরা আপনাদের পক্ষ হয়ে এই দাবিগুলো সুন্দরভাবে কথাগুলো বলতে পারি। একটু যদি আপনার ক্লিয়ার করেন। আচ্ছা, এই প্রশ্নটার কিছুটা আংশিক উত্তর আমি আগেই দিয়ে দিয়েছি। সেটা হচ্ছে যে আমাদের নিয়োগ পদ্ধতিটা, আমরা স্থানীয়ভাবে সুপারিশের ভিত্তিতে বা মৌখিক ভিত্তিতে আমরা নিয়োগপ্রাপ্ত হইনি। আমরা সরকারি চাকরির বিধি মোতাবেক পরীক্ষা দিয়ে এসেছি। সুতরাং এখানে দুর্নীতি হয়েছে বলার সুযোগ নেই। আর প্রকল্প আমরা জেনেই এসেছি, কারণ হচ্ছে আজকে উপজেলায় যত ধরনের বড় বড় দপ্তর আছে, ফ্যামিলি প্ল্যানিং বলেন, মাধ্যমিক শিক্ষা অফিস বলেন, মহিলা বিষয়ক বলেন, সমবায় বলেন, সবাই কিন্তু যাত্রা শুরু করেছে এই প্রকল্পের মাধ্যমে এবং পরবর্তীতে তাদেরকে রাজস্ব স্থানান্তরিত করা হয়েছে। বলতে গেলে বর্তমানে বাংলাদেশের 80% সরকারি মানুষ যারা বর্তমানে চাকরিরত আছেন পার্মানেন্ট, তারা হচ্ছে রাজস্ব আসছে প্রকল্প থেকে। আমরা সেই আশা নিয়ে প্রকল্পে যোগদান করেছি এবং যখন আমাদের বিভিন্ন ধরনের পেপারগুলো দেখেছি যে এগুলো রাজস্ব স্থানান্তরিত করার জন্য, তখন আমরা আরো বেশি আশাবাদী হয়েছি। তার থেকে আরো বড় একটা পয়েন্ট হচ্ছে আমাদেরকে রাজস্বের আশ্বাস দিয়ে আমাদের বেতন কার্যক্রম করা হয়েছে 7টা বছর ধরে। আমাদের যেটা পেপারে সার্টিফিকেট দেওয়া হয়, আমাদেরকে সেটা বেতন দেওয়া হয় না। এটা প্রথম 3 মাস আমাদের দেওয়া হয়েছে এবং পরবর্তীতে এটা বেতন কর্তন করা হলে আমরা প্রধান কার্যালয়ের সাথে যখন মিটিং করি, ওনারা তখন বলেন যে ওনারা যখন রাজস্ব স্থানান্তর করবেন তখন এই স্ট্রাকচার থাকলে আমাদের রাজস্ব স্থানান্তর করতে সুবিধা হবে। তাহলে আমাদের যে প্রধান কার্যালয়, যারা কিনা সরকারি আমলা, যারা কিনা সরকারের কথা মতো তো আমাদেরকে এইসব কথাগুলো বলেছেন, ওনারা তো নিজেদের ইচ্ছায় কথাগুলো বলেন নাই। তাহলে দুটো উল্লেখ থাকা সত্ত্বেও, সরকারি বিভিন্ন কাগজপত্র থাকা সত্ত্বেও, যেখানে ওনাদের পদ সৃজন করার কথা ছিল সেখানে ওনারা অফিস বন্ধ করার নির্দেশনা কিভাবে দেন? সমস্যাটা কোথায়? আওয়ামী লীগের ট্যাগ কেন লাগাতে হবে? কারণ আমাদেরকে অফিস আদেশ দেওয়া হয়েছে, আমরা সেই অফিস আদেশ মোতাবেক কাজ করেছি। আমাদের দুটো বলেছেন যে আমাদের দুটোটাই আমাদের হচ্ছে, কারণ প্রত্যেকটা প্রকল্পের দুটো অনুসারে চলে, যেটাকে প্রকল্পের বাইবেল বলা হয়। ধন্যবাদ। এখন আমি একটু অনুরোধ জানাবো, আপনারা জানেন যে এখানে আমাদের গণসংহতি আন্দোলন কমিটির প্রধান সমন্বয়ক আমাদের মাঝখানে জেলার সচিব হয়ে উপস্থিত আছেন, ওনাকে অনুরোধ করতে কিছু বলার জন্য। রাষ্ট্র সংস্কার আন্দোলনের সমন্বয়কারী বিভাগীয়কে অনুরোধ করবো কিছু বলার জন্য। আমি এই মুহূর্তে রাষ্ট্র সংস্কার আন্দোলন অর্থ সমন্বয় জাতীয় নির্বাহী কমিটির বিচারের ভাইয়াকে অনুরোধ করতে কিছু বলার জন্য। সবাই দাঁড়ায় যান।
একজনে পারবে না কিন্তু একা পারবেন না, ধরে রাখতে পারবেন না। ঠিক আছে, কিছু কমান, কিছু মনে বসে দিলেই তো ভালো। বসেই ভালো হতো। টাক 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 স্পিড আর জন্য কথা বলে সেই লস করবে না। সব পারবেন এখানে একটা ভয়েস টেবিল ছিল না? ছিল তো। যাবে ওই সাইজেই থাকবে। এই তো আপু ফোন দেয় করবে না কোনো। আচ্ছা জি, প্রথমত এই যে এখানে যে যারা এখানে আন্দোলন করছেন এবং অনেকদিন ধরে আমরা দেখেছি যে ঈদের আগে থেকেই ওনারা এই তথ্য আবাজের প্রকল্পের লোকরা ওনারা অনেকদিন ধরেই আন্দোলন করছেন এবং ওনারা কিন্তু মারও খেয়েছেন, কিন্তু তারপরে ওনারা রাজপথ ছাড়েন নাই। ওনারা এখানে নিরবিচ্ছিন্নভাবে ওনাদের অবস্থান কর্মসূচি পালন করে আসছেন এবং ওনাদের যে দাবিটা, প্রথমত আমরা কিন্তু বাংলাদেশে ধরেন যে এমন কোনো প্রকল্প নাই, এমন কোনো কিছু নাই যেটা করে আমরা ধরেন যে লক্ষ লক্ষ কোটি, অন্তত হাজার হাজার কোটি, কিছু না হইলেও শত শত কোটি দুর্নীতি লুটপাটের আমরা অভিযোগ পাইনি। এমন কোনো একটা কোনো প্রকল্প, এমন একটা কোনো কাজ কিন্তু বাংলাদেশ সরকারের কোনোদিনও ছিল না। কিন্তু এই তথ্য আপা অল্প কিছু যে প্রকল্প যেগুলো আসলে প্রান্তিক মানুষের ক্ষমতায়ন, তাদের কাছে আপনার ইনফরমেশন পৌঁছানো, তাদেরকে বিভিন্ন ধরনের সেবা পৌঁছানোর যে কাজটা করতে, এরকম এত একটা গুরুত্বপূর্ণ কাজ এই প্রকল্পে তথ্য আপারা এই কাজটা করতেন। এই প্রকল্প নিয়ে বড় ধরনের কোনো দুর্নীতির খবর আমরা শুনি নাই এবং প্রকল্পটা সাকসেসফুল ছিল, যে কারণে এটা কিন্তু অলরেডি দুইবার আপনার এটাকে রিনিউ করা হয়েছে এবং এখনো কিন্তু আরেকবার যে রিনিউ করা দরকার হচ্ছে, প্রস্তাব আসছে, সেটা কিন্তু কারণ হচ্ছে যে এই প্রকল্পটা সফল প্রকল্প। তাহলে কি এরকম একটা সফল প্রকল্প এখন একটা নস্বাত করে দেওয়ার কথা হচ্ছে যে এখানে আপনার এজেন্সির মাধ্যমে তৃতীয় পক্ষ থেকে লোক নিয়োগ করা হবে, যারা এখানে 4 বছর 5 বছর 7 বছর কেউ 7 বছরও কাজ করছে, 14 বছরেরও কাজ করছে। এনাদের এই যে অভিজ্ঞতা, এটার কোনো মূল্যায়ন হবে না। কেন ভাই? আমরা যে গণ অভ্যুত্থান করলাম তার একটা প্রথম এবং প্রধান কারণ ছিল হচ্ছে কি চাকরির ক্ষেত্রে ন্যায্যতা, বৈষম্য দূর করার জন্য। আর এখন আমরা দেখছি কি গণ অভ্যুত্থানের বাংলাদেশে বৈষম্য বিভিন্ন ফর্মে আসছে। এই সরকার একটা কোনো কর্মসংস্থান এখন পর্যন্ত তৈরি করতে পারছে এরকম ইনফরমেশন আমাদের কাছে নাই, বরঞ্চ বিভিন্ন জায়গায় আমরা দেখতেছি কি বেকারত্ব আরো বাড়তেছে। বিভিন্ন ধরনের সামাজিক সুযোগগুলো নিয়ে আমাদের সিরিয়াস কনসার্ন আছে। এরকম সময়ে সামাজিক সুযোগগুলো নিয়ে যারা কাজ করেন, যাদের কাজটা আসলে সবচেয়ে বেশি ভূমিকা রাখবে, যারা আপনার এমপ্লয়মেন্ট, ওনাদের কাজটা কিন্তু একটা বাই প্রোডাক্ট হচ্ছে যে এটা এমপ্লয়মেন্টও তৈরি করে। তো এই ধরনের একটা গুরুত্বপূর্ণ প্রকল্প নিয়ে সরকারের যে অবস্থান, এটা কোনো অবস্থাতেই সমর্থনযোগ্য না। আমরা জানি যে আমরা বিশ্বাস করতে চাই যে সরকারের সৎ ইন্টেনশন আছে, কিন্তু বিভিন্ন পর্যায়ে সরকারের অদক্ষতা হোক, অযোগ্যতা হোক, কিংবা এখানে একটা নতুন সরকার হয়ে ওঠার যাদের আসলে চেষ্টা, তাদের যে বিভিন্ন জায়গায় আপনার লুটপাট করার যে চেষ্টা, এইসবের অংশ হিসেবে আপনার বিভিন্ন ভালো জিনিসগুলোকে নস্বাত করে ফেলা হচ্ছে। আমরা এই ঘটনার অবশ্যই তীব্র নিন্দা জানাই, প্রতিবাদ জানাই। আমরা মনে করি যে সরকারের কাজ হচ্ছে রিফর্ম। রিফর্ম মানে কি ভাই? ভাই আমি আগে একটা খারাপ জায়গায় ছিলাম, আমি সেখান থেকে একটা ভালো জায়গায় যাইতে চাই, এটা হচ্ছে রিফর্ম। আমার যে জিনিসটা ভালো ছিল সেটাকে ধ্বংস করে দেওয়ার কোনো অবস্থাতে রিফর্ম হতে পারে না। তাহলে আমি সরকারের কাছে আহ্বান করব যে আপনারা এই তথ্য আমাদের সঙ্গে বসেন, ওনাদের যে প্রস্তাবগুলো, ওনাদের যে আলাপগুলো, ওনাদের যে সংকটগুলো, সেগুলো শুনেন, বুঝেন এবং দেশের জন্য, মানুষের জন্য যেটা জরুরি
সরকারি দল বা সামনের দিনের সরকারি দলের জন্য যেটা জরুরি সেটা না, দেশের মানুষের জন্য যেটা জরুরি সেই সিদ্ধান্ত নেয়। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। ধন্যবাদ সুন্দরভাবে সত্য বিষয়টাকে তুলে ধরার জন্য। আসলে আমরা এখানে যারা যোগদান করেছি আপনারা জানেন যে আমরা যেভাবে পরীক্ষা করে আচ্ছা এই মুহূর্তে আমি অনুরোধ জানাবো এদিকার যে চেয়ারম্যান আছে যেন মজিবুর রহমান মঞ্জুরকে কিছু বলার জন্য অনুরোধ করছি। আমরা দীর্ঘদিন থেকে দেখে আসছি আমাদের নারীদের তৃণমূল পর্যায় থেকে শুরু করে বিভিন্ন ক্ষেত্রে যে তথ্য সংগ্রহকারী যে প্রকল্পটা তথ্য আপা প্রকল্পে বোনেরা এখানে দীর্ঘ সময় ধরে এখানে আন্দোলন করছেন। আজকে আমরা এসেছি আমাদের দলের পক্ষ থেকে এখানে আমাদের গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জুনায়েদ সাকি এসেছেন, রিজাউল ভূঁইয়া রাষ্ট্র সংস্কার আন্দোলনে এসেছেন, আরও হয়তো অন্যান্য নেতৃত্ব আসবেন। আমরা সংহতি জানাতে এসেছি এই জন্য যে আমাদেরই সমাজের একটা অংশ আমাদের বোনেরা তারা এখানে বসে আছেন আজকে দিনের পর দিন। তাদের দাবিগুলো কি, তাদের কথাগুলো কতটুকু ন্যায্য সেই বিষয়টা শোনার জন্য। একটা গণতান্ত্রিক মূল্যবোধের দাবি হচ্ছে যে সবাই তার মুক্তভাবে তার মত প্রকাশ করবে। সরকারের দায়িত্ব হচ্ছে জনগণের দাবি সে শুনবে। আমরা বারবার বলেছি যে মানুষ যাতে রাস্তায় নেমে না আসে। যেখানে একটা কল্যাণ রাষ্ট্র বা গণতান্ত্রিক রাষ্ট্রের নিয়ম হচ্ছে মানুষের যার কি সমস্যা সেটা তার কাছে গিয়ে শোনার। সেখানে সারা দেশ থেকে আমাদের এই বোনেরা ঢাকায় এসেছেন, মানবেতরভাবে এই ফুটপাতে দিন রাত তারা বসে আছেন। আমরা চেষ্টা করেছি তাদের কথাগুলো দেশের সিদ্ধান্ত গ্রহণকারী যারা নীতি নির্ধারণী জায়গায় আছেন তারা যাতে বিষয়গুলো শোনেন। আমি খুব অবাক হয়েছি যে তাদের কথাগুলো প্রয়োগ করতে সে আমাদের দিচ্ছেন। কিন্তু আপনি দেখেন যদি আজকে 10-20 হাজার নারীরা গিয়ে প্রধান উপদেষ্টার বাড়ি বা কার্যালয় ঘেরাও করে, তখন আমরা দেখবো যে সারা দেশের মিডিয়া আসবে, আন্তর্জাতিক মিডিয়া আসবে, উপদেষ্টারা সেখানে আসবেন। এই কাউকে যদি বোতল ছুঁড়ে মারে তাহলে কখন দাবি আদায় হবে? এই সংস্কৃতি কেন? আমরা বলছি যে আপনাদের এই ভুল কার্যক্রমের কারণেই কিন্তু রাজপথ অবরোধ হচ্ছে, রাজপথের মানুষকে নেমে আসতে হচ্ছে। আপনাদের উচিত যার যেখান থেকে দাবি উত্থাপিত হচ্ছে সেই দাবি কতটুকু যৌক্তিক কতটুকু অযৌক্তিক সেটা আপনারা পাবলিককে আলোচনা করে এটা সমাধান করেন। এই যে আমি ওনাদেরকে প্রশ্ন করলাম যে আপনারা তো এই প্রকল্পে, এটা একটা প্রকল্প এবং নির্ধারিত সময় এবং আপনাদের চাকরি কখনো স্থায়ী করা হবে না, এই শর্তেই আপনারা এই চাকরিতে এসেছেন, তাহলে এখন কেন আপনারা আপনাদের চাকরি স্থায়ী করতে চাচ্ছেন? এই যে আমার একটা জানার বিষয়। ওনারা এখানে জবাব দিয়েছেন এবং আমার কাছে মনে হয়েছে তাদের এই জবাবের মধ্যে একটা যৌক্তিকতা আছে, একটা অধিকারের প্রসঙ্গ আছে। এই রাষ্ট্র যদি তাদের ব্যয় বহন করতে না পারে, রিজাউল ভূঁইয়া যে কথাটা বলেছেন যে তারা যে এতদিন যে সার্ভিসটা দিয়েছেন, তাহলে এই সার্ভিসটা আমাদের নারীরা কীভাবে পাবে, এই সার্ভিসের ক্ষেত্রটা কীভাবে পূর্ণ হবে, সেই বিষয়টা সরকারকে একটা সুস্থ সমাধান দেওয়া দিতে হবে। আর আপনি যদি আবার নতুন করে নিয়োগ দেন বা চুক্তি ভিত্তিতে কাজকে কাজে লাগান, তাহলে কেন এই অভিজ্ঞ যোগ্য এদের মধ্যে যারা আছে তাদেরকে কেন আপনি প্রাধান্য দেবেন না? এই বিষয়টা আলোচনা করে সমাধান করতে অসুবিধা কোথায়? সুতরাং আমরা এখানে এসেছি এমন না যে কিছু আমাদের বোনেরা নারীরা বসে দাবি দিচ্ছে, আমরা এসে অযথা তাদেরকে সমর্থন দিলাম, বিষয়টা কিন্তু পর্যায়ে না। আমাদের বক্তব্যটা হচ্ছে যৌক্তিক পর্যায়ে তাদের বিষয়গুলো সমাধান করা। তাদের কাজের মধ্যে যদি কোনো অযৌক্তিক বিষয় থাকে সে
যদি আপনাকে পাবলিক হিয়ারিং এ আনেন, আপনি সাধারণত উচ্চ করার জন্য আপনি সবসময় বিরোধী করে এসেছেন। সুতরাং বাস্তবভাবে আমরা তার প্রতিফলন দেখতে চাই। এই আহ্বান থেকে আমি আমার কথা শেষ করছি। এই বন্ধের সাথে সম্মতি প্রকাশ করছি। ন্যায়সঙ্গত দাবি পূর্ণ হোক এবং এই রাষ্ট্র নারীদের প্রতি আরো বেশি সযত্ন দায়িত্বশীল হোক, এই আমাদের প্রত্যাশা। আসসালামু আলাইকুম। ধন্যবাদ বন্ধুগণকে, অনেক সুন্দর বক্তব্য প্রদান করলেন। আমি এই মুহূর্তে গণসংহতি আন্দোলন কেন্দ্রীয় কমিটির প্রধান সমন্বয়কারী জনাব জনাব সাকিব ভাইকে অনুরোধ জানাবো ওনার মধ্যে মূল্যবান বক্তব্য প্রদান করার জন্য। বাংলাদেশ সরকারের মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে তথ্য আপা প্রকল্পে যারা কাজ করেছেন আজকে অনেকদিন ধরে, গত 28 তারিখ থেকে সম্ভবত 20 দিন ধরে তারা এখানে অবস্থান করছেন, লাগাতার অবস্থান করছেন, 24 ঘন্টা অবস্থান, মানে দিন রাত অবস্থান করছেন ধারাবাহিক। কিন্তু আমরা দেখতে পাচ্ছি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, মন্ত্রণালয়, সরকার, তারা এই বিষয়ে তেমন কোনো কর্ণপাত করছে। একটু আগে এখানে রাষ্ট্র সংস্কার আন্দোলনের নেতা বিলালুল আলম এবং এরই পার্টি চেয়ারম্যান জনাব মুজিবুর রহমান মঞ্জু তারা বলেছেন এইখানে যে বসে আছেন আর আপনারা যে ন্যূনতম কোনোরকম কর্ণপাত করছেন না, ন্যূনতম একটা দৃষ্টি আকর্ষণ করা হয়তো বলে কোনো রেখাপাত নাই, এইটা তো কোনোভাবে গ্রহণযোগ্য হতে পারে না। আমরা আপনাদের কথার সমালোচনা এখনো করছি না, করতে চাই না, কিন্তু এইটা আমাদেরকে অনেক কিছু মনে করিয়ে দেয়। আমরা শেখ হাসিনার শাসনে দেখেছি এখানে দিনের পর দিন মানুষ দাবি দেওয়া নিয়ে বসে থাকত, কিন্তু তাদের দাবি দেওয়া কোনো কর্ণপাত করতে না, রেখাপাত করতে না। একই ধরনের বিষয়ে বাংলাদেশে চলবে, তাহলে আপনারা কেন নিজেদেরকে আলাদা দাবি করবেন? কোন যুক্তিতে করতে পারবেন? অভ্যুত্থানের উপর দাঁড়িয়ে যে সরকার গঠিত হয়েছে, সেই সরকারের কাজ হচ্ছে মানুষের কথা শোনা, মানুষের সব কথা বাস্তবায়ন করে ফেলতে পারবেন এটা আমরা মনে করি না। সমস্যার সমাধান সব কিছু দাবি অনুযায়ী হবে সেটাও হয়তো অনেক ক্ষেত্রে সম্ভব নাও হতে পারে, কিন্তু মানুষের কথা তো শুনছেন, একটা সহৃদয়তা তো থাকবে, মানুষের মর্যাদা তো আপনাদের বিবেচনার মধ্যে থাকবে। দিনের পর দিন মানুষ বসে থাকবে আর আপনারা কোনো কর্ণপাত করবেন না, রেখাপাত হবে না, আপনাদের মধ্যে পাত্তাই চলেন না, এইটা তো চলতে পারে না। এটা কিভাবে গ্রহণযোগ্য হয়? আজকাল আমরা অভ্যুত্থানের পরে অনেককে বলতে শুনেছি, বুদ্ধিজীবীরাও আছেন অনেকে, এত আন্দোলন আন্দোলন হবে কি হবে ভাই? অভ্যুত্থান তো নিজে একটা আন্দোলন ছিল, সেই আন্দোলন হয়েছে এমন একটা রাষ্ট্র তৈরির জন্য, এমন সরকার ব্যবস্থা তৈরির জন্য যাতে তারা মানুষের কথা শুনে মানুষের দাবি দেওয়া পূরণ করতে পারে, তার সমস্যার সমাধান করতে পারে। হ্যাঁ, সব সমস্যার সমাধান রাতারাতি আপনি করে ফেলতে পারবেন, কিন্তু শুনতেও পারবেন। এবং আপনাদের শোনার জন্য আপনাদের একটা ব্যবস্থা রাখা দরকার। আমি শুনেছি একটা মূল্য বলছেন, আরো অনেকেই দাবিটা তুলেছিল যে আপনাদের একটা সেল থাকা দরকার, যারা এইসব দাবি দেওয়া শুনবে এবং এইসব বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত হস্তক্ষেপ সমাধান একটা জায়গায় আসবে এবং আলাপ আলোচনা করলে যে সমাধানের রাস্তা বেরোয়, আমরা অনেকগুলো আন্দোলনের ক্ষেত্রে দেখেছি। এবং এই সমস্ত আন্দোলনের ক্ষেত্রে
চাওয়া হয়, মাননীয় প্রধান উপদেষ্টাও যে একবার প্রথম দেখা করেছিলেন, তারপরে উপদেষ্টা মন্ডলী অন্যান্য কর্মকর্তারা তারা বলেন যা দাবি যুক্তি, কিংবা দাবির মধ্যে কিছু যুক্তি আছে, যদি যুক্তি থাকে, যৌক্তিক দাবি নিয়ে কেউ আসে, তাহলে সেটা সমাধানের পথ বের করে। সেখানে কিন্তু আলাপ আলোচনা হবে, দর কষাকষিও হবে, কিন্তু একটা সমাধানের পথ বের হবে। এই ব্যাপারটা আমাদের ক্ষেত্রে এসে কেন ব্যতিক্রম হচ্ছে, একেবারেই আপনারা কর্ণপাত করছেন না, এটা আমাদের বোধগম্য হচ্ছে না। 20 দিন এখানে বসে থাকার পরে আজকে আমরা এসেছি, আমরা আগামী কাল পরশু দ্রুততম সময়ের মধ্যে আমরা চাই আপনারা এদের সাথে তাদের দাবি দেওয়া নিয়ে বলবেন। মাননীয় উপদেষ্টা মহিলা এবং শিশু বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন, সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন জনাব শারমিন মুর্শিদ। আমরা আপনাকে পরিষ্কার করে বলি, আপনার দায়িত্ব হবে অতি দ্রুত এই আন্দোলনকারীদের প্রতিনিধিদের সাথে বসা এবং এই বিষয়ে কি সমাধান আনা যায় সেটা বিষয়ে পরিষ্কার একটা জায়গা। এবার আসি 2 নম্বর কথা। আমরা শুনেছি এনাদেরকে বলা হচ্ছে আওয়ামী লীগ আমলে নিয়োগপ্রাপ্ত। আওয়ামী লীগ আমলে নিয়োগপ্রাপ্ত ধরলে তো ভাই আপনাদের সব ফালা দিতে হবে, প্রায় এইটা ধরলে তো অনেক কিছু ফেলে দিতে হবে। এত কিন্তু আপনারা ফেলছেন না, কেনারা কেন আলাদা করে বিশেষভাবে আপনাদের মানে একটা কৃপা নজর করবে, করবে বিশেষভাবে আপনাদের আলাদা করে এই তথ্য করা। আপনারা আওয়ামী লীগ আমলে নিয়োগপ্রাপ্ত, যেন আর কেউ আওয়ামী লীগ আমলে নিয়োগপ্রাপ্ত হয়নি এইভাবে চিহ্নিত করার কোন সুযোগ নাই। যারা প্রতিযোগিতামূলক পরীক্ষা দিয়ে এসছে রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠানে, তাদেরকে সরকারের রাষ্ট্রের কর্মকর্তা কর্মচারী হিসেবেই বিবেচনা করতে হবে। ওই ক্ষেত্রে কোন ব্যক্তি বিশেষ যদি চাকরিবিধি লঙ্ঘন করে কিংবা ফ্যাসিস্ট শাসনের প্রত্যক্ষ মদতদাতা হিসেবে অভিভূত হওয়া হয় কিংবা তার প্রমাণ থাকে, তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়। সালাম হয়ে সবাইকে দোষর কিংবা আওয়ামী লীগ আমলে নিয়োগপ্রাপ্ত এইভাবে কোন ট্যাগ লাগানো কিংবা কারোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া, একটা একদল মানুষের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া, এটা কোনো যুক্তিসঙ্গত নয়, গ্রহণযোগ্য নয়। তারপরে কথা হচ্ছে যে প্রকল্প, যে প্রশ্নের একটা মুজিবুর রহমান মন্ত্রী করেছেন, আমি নিজে এই কাগজ দেখেছি, সরকারের পরিষ্কার সার্কুলার আছে যে এই প্রকল্প এতদিন মেয়াদি, মেয়াদ শেষ হলে পদ সৃজন করে এটা রাজস্ব খাতে নেওয়া হবে, সরাসরি নেওয়া হবে। ওখানে পরিষ্কার করে লেখা আছে পদ সৃজন করে রাজস্ব খাতে এদেরকে স্থানান্তর করা হবে। এটা দেখেই তো এসেছে, এখানে অনেকেই বিশ্ববিদ্যালয় পড়ুয়া, বিভিন্ন বিশ্ববিদ্যালয় কলেজ থেকে একটা নির্দিষ্ট পর্বের ডিগ্রি প্রাপ্ত, তারা এখানে এই সম্ভাবনা দেখেই এই চাকরি পেয়েছেন, অন্য চাকরিতে তারা ছেড়ে দিতে পারছেন। এখন চাকরির তো আবার বয়স সীমা আছে, আপনি এদের বয়স সীমাটা অতিক্রম হয়ে গেছে, এটা তো অনেক কিছু এখন চাকরির জন্য আবেদন করতে পারবেন না। আপনি এদের কি বেশি হবে সে ভাবেন না, না ভেবে একটা ঢালার সিদ্ধান্ত আপনি নিতে পারেন, যেখানে সরকারের কর্তৃপক্ষই বলছে যে তাদেরকে স্থানান্তর করা হবে। কোন রকম এগুলো নাই, যদি কিন্তু নাই, কিন্তু ওখানে পরিষ্কার করে লেখা আছে এরা স্থানান্তর হবে। অন্যদিকে এরা সবাই প্রতিযোগিতামূলক পরীক্ষা দিয়ে এসছে, কারণ সুপারিশে নিয়োগপ্রাপ্ত হয় নাই, তাহলে তাদেরকে আপনাদের এই ব্যবস্থাটা করতে হবে। আচ্ছা, এখন আরেকটি প্রশ্ন তোলা যায়, এই যে তথ্য আবার কাজটা, এটা কি দরকার?
এটা আমাকে বলতে পারেন যে এই কাজেরই কোনো দরকার ছিল, এই প্রকল্প আদৌ কোনো প্রয়োজন ছিল কিনা। এটা আওয়ামী লীগ আমাদের নেওয়া প্রকল্প, হয়তো নানান রকম ধান্দার কারণে এইসব প্রকল্প তৈরি করা হয়েছে, অনেকে এভাবে বলেন। কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই সরকার এই প্রকল্পের যে কাজ সেটা তৃতীয় ফেজে শুরু করতে যাচ্ছে। যদি এই কাজ অপ্রয়োজনীয় হতো তাহলে বাতিল হয়ে যেত, তৃতীয় ফেজে শুরু করার প্রয়োজনীয়তা দেখেন না। তাহলে এই কাজটা প্রয়োজনীয় এবং এই প্রয়োজনীয় কাজে এখানে প্রায় 1500 উপরে 1900-র উপরে এখানে নানান কর্মী তারা তৈরি হয়েছে এবং তাদের একটা দক্ষতা তৈরি হয়েছে, তাদের সাথে মানুষের একটা যোগাযোগ তৈরি হয়েছে। এখন এই যে দক্ষতা রাষ্ট্রের জনগণের ট্যাক্সের পয়সা ব্যয় করে আমরা লোকজনকে দক্ষ করে তুলবো, তারপর তাদেরকে আবার ছাড়াই করে দেবো, নতুন প্রকল্পের নতুন লোক আসবে। এর পেছনের উদ্দেশ্যটা এই যে নতুন প্রকল্প করে নতুন লোক নেওয়ার আগ্রহ, এইটার সাথে বাংলাদেশের নিয়োগ বাণিজ্যের সম্পর্ক আছে, যার ফলে অনেক কর্মকর্তারা যারা ফ্যাসিবাদের দোষক ছিল বহাল তবিয়তে বসে থাকেন, আবার এই ধরনের নীতিমালা নানানভাবে তারা প্রমোট করে। আমরা দেখেছি বিভিন্ন জায়গায় দেখেছি লড়াই করে সেগুলোকে বাতিল করতে হবে। তাই আমরা আপনাদেরকে বলি আপনারা ঠিক পথে আছেন, লড়াই আছেন, লড়াই করেন, লড়াই করে আমাদের দাবি অর্জন করতে হবে। আমরা মনে করি যেহেতু তৃতীয় ফেজে কাজ শুরু করছে, এই কাজের প্রয়োজন আছে, এটা আপনাদের আমাদের সিদ্ধান্ত। অতএব আপনারা এই তৃতীয় ফেজ শুরু করার দরকার নাই, আপনারা যে কাজ অলরেডি যারা আছেন এটাকে এক্সটেন্ডেড করতে পারেন, মানে সম্প্রসারিত করতে পারেন। এবং এদের যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল সেই প্রতিশ্রুতিকে কিভাবে রক্ষা করা যায়। সরকার রাষ্ট্র তো একটা খেলনা প্রতিষ্ঠান না, আপনাদের প্রতিশ্রুতি তো না হলে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের মধ্যে ভরসা থাকতে পারে। কাজে সমস্ত বিষয়গুলো বিবেচনায় আপনাদের সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। এবং সবচেয়ে বড় শক্তি এদের যে একটা প্রতিযোগিতামূলক পরীক্ষা দিয়ে এসছে, রিটেন পরীক্ষা দিয়েছে, ভাইভা দিয়েছে। এই যে প্রতিযোগিতামূলক পরীক্ষা দিয়ে চাকরি পাওয়া, এইটাকে ভালোভাবে আপনি কোনোভাবে করতে পারেন, তাহলে আপনাকে সব সেক্টর করতে হবে। সুতরাং এক জায়গায় দুর্নীতি প্রয়োগ করবেন না, একদিকের ভিত্তিতে চলেন। ব্যক্তি বিশেষ যারা চাষিবাদের দোষর কিংবা অন্যায় করেছে, অপরাধ করেছে, দুর্নীতি করেছে, তাদেরকে চিহ্নিত করতে হবে। ভালোভাবে কোনোভাবে গ্রহণযোগ্য হবে না। আমরা মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয় এবং সরকারের সংশ্লিষ্ট সকল মন্ত্রণালয় বিভাগকে বলব এই বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নেন। 20 দিন ধরে এখানে এই তথ্য বা প্রকল্পে যারা কর্মরত আছেন সকলেই নারী, তারা এখানে রোদ বৃষ্টি ঝড় ঈদের সময় এখানে বসে আছেন। এতটা আপনাদের ঠিক হবে না, এটা আপনাদের বিবেচনায় রাখতে হবে। আমরা আপনাদের সাথে আছি, আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে কথা বলবো যাতে দ্রুত এই বিষয়ে সমাধান হয় এবং আপনাদের আন্দোলন যাতে সফল হয়। আপনাদের আন্দোলন চলমান আন্দোলনে আমাদের সংহতি আছে, আমরা এই আন্দোলনের সাথে সাফল্য পর্যন্ত ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম, শুভেচ্ছা, ভালো থাকবেন।